নমস্কার, শুভ সন্ধ্যা। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের বাংলা বিভাগ ও IQAC আয়োজিত আন্তর্জালিক আমন্ত্রিত বক্তৃতামালার আজ সপ্তম পর্ব। প্রথমে বাংলা বিভাগের পক্ষ থেকে সকলকে জানাই সাদর অভ্যর্থনা। আজকের বক্তব্য বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, মহামারী ও বাংলা নাটক। আলোচক বক্তা প্রফেসর ডক্টর তপন মণ্ডল। যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে, মাটি কাঁপে সাপের ছোবলে, বাঘের থাবায়। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় মহাদেবের দুয়ার কাব্যগ্রন্থে আমার ভারতবর্ষ কবিতায় এমন মন্তব্য করেছেন। আসলে স্বার্থান্ধ নরপিশাচ অর্থগৃধ্ণ সাম্রাজ্যবাদী মানুষ প্রকৃতপক্ষে সাপ ও বাঘের মতো হিংস্র। তাদের ছোবলে বা থাবায় থর 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 কাঁপে জীবনের সোনার হরিণ। যুদ্ধের অনিবার্য পরিণতি দুর্ভিক্ষ বা মন্বন্তর, আর বাঁচার তাগিদে অখাদ্য কুখাদ্য খাওয়ায় মন্বন্তরের অনিবার্য পরিণতি মারি মড়ক। হ্যাঁ, আমাদের পরাধীন বাংলা তথা ভারতে ছোটখাটো যুদ্ধ তো অনেক হয়েছে, সেগুলোর কথা বলছি না। ঘটে গেছে পরপর দুটি বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 19 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45। প্রথম বিশ্বযুদ্ধে তো অপূরণীয় ক্ষতি হয়েই ছিল। তুলনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ দুর্দশা চরমে পৌঁছেছিল। বিশেষ করে 42-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, 43-এর বন্যা ও যুদ্ধের চরম রূপ 44-এ সৃষ্টি করেছিল দুর্ভিক্ষ বা মন্বন্তর, যা 50-এর মন্বন্তর নামে খ্যাত। দরিদ্র বাংলায় দেখা গিয়েছিল মৃত্যু মিছিল, অগণিত সব। শাসক, পুঁজিপতি, শোষক, কালোবাজারি, ব্যবসায়ী শ্রেণীর নির্মমতায় সাধারণ হতদরিদ্র কৃষক শ্রমিক শ্রেণীর হতাশা, অসহায়তা ও দুঃখ যন্ত্রণা উঠেছিল চরমে। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মন্বন্তর ও সাহিত্য আলোচনায় এই 50-এর মন্তরের মর্মন্তুদ চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, কতক পথে মরেছে, কতক হাসপাতালে মরেছে, কতক মরেছে কোথায় কোনখানে কেউ জানে না। দেশের শহরের রাস্তায় শিশু ভিক্ষুকের সংখ্যা বেড়েছে, গ্রামগুলি প্রায় শিশুহীন। বাঙালির একটা ভবিষ্যৎ পুরুষ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যুদ্ধ, মন্বন্তর ও মারি মড়কে হতশ্রী দরিদ্র মানুষের চরম দুর্দশা, নিদারুণ দুর্ভোগ ও অন্তর্বেদনা প্রতিফলিত হয়েছে বাংলা কাব্য কবিতায়, বাংলা প্রবন্ধ সাহিত্যে, বাংলা কথা সাহিত্যে, বাংলা নাট্য সাহিত্যে। আমাদের আজকের আলোচক প্রফেসর ডক্টর তপন মণ্ডল নির্বাচিত কিছু বাংলা নাটক অবলম্বনে এ বিষয়ে আলোকপাত করবেন। ডক্টর মণ্ডল সম্পর্কে একটু পরিচয় দিতে হয়। অধ্যাপক ডক্টর মণ্ডলের সঙ্গে আমার বিশেষ একটা পরিচয় আছে। ডক্টর মণ্ডলের অধ্যাপনা জীবনের শুরু থেকেই আমার সঙ্গে তার পরিচিতি ও বন্ধুত্ব। তখন তিনি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারে ফকিরচাঁদ কলেজের অধ্যাপক।
ফকিরচাঁদ কলেজে স্নাতক ও স্নাতকোত্তর বাংলা বিভাগকে তিনি সামলেছেন দক্ষতার সঙ্গে। এরপর তিনি সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি। আপন প্রতিভা বলে তিনি সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে, এবং এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তিনিই প্রথম অধ্যাপক। বর্তমানে তিনি এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ও অধ্যক্ষ, কলা অনুষদ। তিনি প্রায় 18টি গ্রন্থ প্রকাশ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ 19 শতক, সামাজিক নাটক ও প্রহসনে নারী, বাংলা নাটক প্রসঙ্গ বাংলা নাটক, নাটক ও নাট্যপাঠ, উপন্যাস পাঠ ও প্রাপ্তি, রবীন্দ্রনাথ স্রষ্টা ও সৃষ্টি, মধুসূদনের প্রহসন, কালের দর্পণ, মুক্তধারা, পাঠকের ভাবনায়, উৎপল দত্ত, টিনের তলোয়ার, বাংলা নাটকের দিক দিগন্ত, পল্লী সমাজ, অভিনব অনুভবে, চর্যাপদ, পুনর্মূল্যায়ন ইত্যাদি। এছাড়াও তার বেশ কিছু গ্রন্থ প্রকাশের অপেক্ষায় আছে, যেমন রবীন্দ্রনাথের রক্তকরবী, বাংলার নজরুল, বাঙালির নজরুল, দুই বাংলার কথা সাহিত্য। এছাড়াও তিনি দেশে বিদেশে আমন্ত্রিত বক্তা ও পরীক্ষক হিসেবে সম্মানিত হয়েছেন। বক্তব্য রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লোকসংস্কৃতি বিভাগে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে, এবং ভিজিটিং ফেলো প্রফেসর হিসেবে আমন্ত্রণ পেয়েছেন আসাম বিশ্ববিদ্যালয় শিলচর। এছাড়াও নানাবিধ প্রশাসনিক পদে তিনি নানাভাবে যুক্ত আছেন। এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইউনিভার্সিটি, বেলুর রামকৃষ্ণ মিশন, কল্যাণী বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে যুক্ত আছেন। সাহিত্যের সব শাখাতে তার অবাধ বিচরণ থাকলেও নাটক ও নাট্য বিষয় তার আগ্রহ ও গবেষণা ক্ষেত্র। এবার আমরা এই বহুগুণান্বিত ব্যক্তির আলোচনা শুনতে থাকব। নমস্কার। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের মাননীয় অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয় ও বাংলা বিভাগীয় প্রধান ডক্টর অরিন্দম গোস্বামীর প্রতি, যে আপনারা এমন একটি আন্তর্জালিক বক্তৃতামালায় আমাকে আমন্ত্রণ করেছেন। এজন্যই। এছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় সহকর্মী বন্ধুরা ও প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই দুঃসময়ে, অতিমারীর কালে আমরা সবাই গৃহবন্দী অবস্থায়, এবং এই অবস্থায় ভার্চুয়াল ক্লাসের মধ্য দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষা আদান প্রদান চলছে। আমরা সবাই পরিস্থিতির বশবর্তী হয়ে এরকম একটা ব্যবস্থা মেনে নিতে বাধ্য হয়েছি। আজকের আমি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মন্বন্তর ও মহামারীর কথাকে একটু আলোচনা করে বাংলা নাটকে তার অতীতে কি প্রভাব পড়েছিল সে বিষয়টি অতি সংক্ষেপেই আলোচনা করব। প্রেক্ষাপট আলোচনার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধকে অবশ্যই প্রাসঙ্গিক সময়ের সাথে তুলে ধরতে চেষ্টা করছি খুব অল্প কয়েকটি কথায়। আপনারা সবাই জানেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 সাল থেকে এবং টানা 6 বছর এই বিশ্বযুদ্ধ হয় এবং 2রা সেপ্টেম্বর 1945-এ এই যুদ্ধ শেষ হয়। এই বিশ্বযুদ্ধে ব্রিটিশ অধীনস্থ ভারতবর্ষ সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু ইতিপূর্বে 21 বছর আগে 1914 থেকে 18 পর্যন্ত যে বিশ্বযুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সেখানে ভারতবর্ষ সরাসরি অংশগ্রহণ করে যে সংকট, যে ক্ষতিগ্রস্ত হয়ে ওঠে, তার প্রভাব যে কেমনভাবে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের উপরে পড়েছিল সেটা আমরা সবাই জানি। যাই হোক, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালে যারা সরাসরি অংশগ্রহণ করেছিল সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন প্রজাতন্ত্র এবং যুক্তরাজ্য, এরা মিত্রশক্তি হিসেবে চিহ্নিত। এদের অধীনে অনেক দেশ ছিল, আমি তাদের নাম উল্লেখ করছি না। এবং মূল অক্ষ শক্তি হিসেবে যে দেশগুলো ছিল জার্মানি, জাপান, ইতালি, হাঙ্গারি, রোমানিয়া, বুলগেরিয়া ইত্যাদি। এই দুটো শক্তির মধ্যে যে লড়াই এবং তার প্রভাব ভারতবর্ষ কিভাবে ফলভোগ করেছিল সেটা আমাদের অবশ্যই আলোচনার মধ্যে সামাজিক পটভূমিকে কেন্দ্র করে উঠে আসবে। ধরা যাক 30-এর দশকে ফ্যাসিবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিল। এই যুদ্ধে ইতালি, জার্মানি ও জাপানের আগ্রাসী মনোভাব ক্রমশ দেশবাসীর আতঙ্কের কারণ হয়ে ওঠে। আবিসিনিয়া, স্পেন, অস্ট্রিয়ার উপর মুসোলিনি ও হিটলারের নগ্ন আক্রমণ দ্রুত গতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনল, যদিও তার মূল লক্ষ্য ছিল সমাজতান্ত্রিক দেশ রাশিয়া। তবুও ঘটনাচক্রে প্রচণ্ড ক্ষমতাশীল হিটলারের হাত থেকে অন্য কোনো বৃহৎ শক্তি রেহাই পেল না। একের পর এক হিটলারের হাত থেকে না রেহাই পেয়ে যে দেশগুলো পরাজিত হচ্ছিল সে ইতিহাস আপনারা সবাই জানেন। মূলত চেকোস্লোভাকিয়া ও অস্ট্রিয়া জয় করার পর 1939-এর 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করল। অবস্থা খারাপ বুঝে ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডের সাহায্য নিয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এভাবে 1941 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপ মহাদেশের প্রায় সব দেশই হিটলার জয় করে নিল। এরপর 1941-এর 22 জুন সোভিয়েত রাশিয়া আক্রমণ করল হিটলার। তখনই বিশ্বযুদ্ধের সুস্পষ্ট রূপ ফুটে উঠল। একদিকে জার্মানি, হিটলার ও জাপান, অপরদিকে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ভয়াবহ চিত্র স্পষ্ট হয়ে উঠল এবং এই বিশ্বযুদ্ধের চিত্র স্পষ্ট হয়ে ওঠার সাথে সাথে বিশ্বের সমস্ত বুদ্ধিজীবী, বিজ্ঞানী, লেখক, সাহিত্যিকরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠল। এদিকে ভারতবর্ষে তথা বাংলাদেশে ব্রিটিশ বিরোধী মনোভাব এবং স্বাধীনতা আন্দোলন ক্রমশ তীব্র আকার ধারণ করে চলেছে। বিশেষত বলা যায় 1941-এর বিশ্বযুদ্ধ একেবারে কলকাতার বুকে এসে পড়ল। যুদ্ধের ভয়ে, বিশেষত জাপানিদের আক্রমণের ভয়ে কলকাতা নগরী প্রায় জনশূন্য হয়ে গেল। জীবনের ভয়ে হাজার হাজার মানুষ দূর দূরান্তরে চলে যেতে বাধ্য হল। দেখতে দেখতে কলকাতা শহরের আকাশ জাপানি বোমারু বিমানে ছেয়ে গেল। এমনি করে দিনের পর দিন কলকাতা বোমা বর্ষণে ধ্বংস প্রায় হয়ে উঠল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে সময়কালে চলছে, মূলত 1939 থেকে 1945 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর, এই সময়কালের মধ্যে বাংলাদেশে নেমে এলো 50-এর ভয়াবহ মন্বন্তর। বাংলায় 1350,
ইংরেজি 1943 সাল। যুদ্ধের সঙ্গে সঙ্গে বাজারে বল্গাহীন মুদ্রাস্ফীতি উদয় হল। শিল্পপতি ও যুদ্ধের কন্ট্রাক্টরদের হাতে এসে পড়ল আশাতীত লাভ ও অর্থ। ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে তারা মারাত্মক ফল ভোগ করতে হল। চোরা কারবার, কালোবাজারিদের নারকীয় অত্যাচার, যুদ্ধে জুয়া খেলা প্রভৃতি দেশের বুকে ডেকে আনল কৃত্রিম দুর্ভিক্ষ। দেখতে দেখতে সমস্ত গ্রাম যেন শ্মশানে পরিণত হয়ে গেল এবং ক্ষুধার জ্বালায় উপায়ান্তর না পেয়ে শুধু জীবন ধারণের জন্য হাজার হাজার মানুষ শহরের দিকে ছুটে এলো। বাঁচার তাগিদে একটুকু ফ্যান চেয়ে নিরাশ হয়ে বুভুক্ষ অবস্থায় অতৃপ্ত আত্মা নিয়ে হাজার হাজার মানুষকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হল। একদিকে বাংলাদেশের অন্ন বস্ত্রহীন অসহায় মানুষের বাঁচার জন্য মর্মভেদী আর্তনাদ, অপরদিকে সবলুব্ধ গৃধগ্নদের বিভৎস নারীমেদ ব্যবসার বাংলার সমাজ জীবনকে কলুষিত করে তুলেছিল। বাংলাদেশ জুড়ে এই ভয়াবহ মন্বন্তর আমাদের দেশকে কাঁপিয়ে দিয়েছিল, আমাদের দেশকে দুরবস্থার মধ্যে ফেলেছিল। আজকের অতিমারির কালে তাই ফেলে আসা সেই মন্বন্তর মহামারী দুর্ভিক্ষর কথা বারে বারে মনে আসে। তাই ছাত্রবন্ধুদের স্বার্থে অতীতের সাহিত্যে সমাজের যে পট প্রভাব পড়েছিল তার কিছু কিছু কথা খুব সংক্ষেপে আমরা এখানে আলোকপাত করতে চাই। প্রসঙ্গত একটা কথা আমার বলতেই হয় যে আমি বারে বারে একটি কথা বলছি, মন্বন্তর। এই মন্বন্তর কি, আসলে মন্বন্তর কাকে বলে, মন্বন্তর সম্পর্কে একটু প্রথমে ধারণা নেওয়া দরকার। খুবই সংক্ষেপে মন্বন্তর সম্পর্কে বলছি। মন্বন্তর মূলত এর আবিধানিক অর্থ হল দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ বা মন্বন্তর সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসঙ্গ এসেছে। যেমন মনুসংহিতায় মন্বন্তর সম্পর্কে বলা হয়েছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, ভারতকোষ গ্রন্থের মধ্যে বলা হয়েছে দুর্ভিক্ষ সম্পর্কে। ভারতকোষে দুর্ভিক্ষ সম্পর্কে তার ৪র্থ খণ্ডে বলছে, প্রাকৃতিক অথবা মানবিক কারণে সংঘটিত খাদ্যশস্যের অত্যন্ত অভাবের ফলে ব্যাপক অন্নকষ্ট সৃষ্টি হয়। সাধারণত বহুস্থলে খাদ্যাভাবে মৃত্যু ঘটিলে তবেই অবস্থাটিকে দুর্ভিক্ষ বলা হয়। একথা আমরা ভারতকোষের মধ্যে পাই। আবার এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে ফ্যামিনাইন বলতে বলা হচ্ছে an extreme and protracted shortage of food, usually resulting in higher than normal death rates. মূলত যার মানে চূড়ান্ত খাদ্যাভাব দীর্ঘস্থায়ী হয়ে যখন স্বাভাবিকের তুলনায় অধিক হারে মৃত্যু ঘটায় তখন তাকে দুর্ভিক্ষ বা মন্বন্তর বলে। তাহলে মন্বন্তরের মূল যে বিষয় সেটা অর্থাভাব, অন্নাভাব, সংকট ইত্যাদি ইত্যাদি। এই মন্বন্তরের মূল কারণ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, তুমুল ঝড়, এক কথায় চরম প্রাকৃতিক বিপর্যয়। এটাকে আমরা বলে থাকি প্রকৃতি সৃষ্ট কারণ। মনুষ্য সৃষ্ট কারণেও মন্বন্তর হতে পারে, যেমন যুদ্ধ বা যুদ্ধের আশঙ্কায় খাদ্যশস্য বাজেয়াপ্ত কারণ, মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে খাদ্যশস্য অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের বেআইনিভাবে মজুত করে রাখে, বা মহামারীর প্রবল প্রকোপে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এই ২-৩টি কারণ বললাম। এই কারণগুলোর প্রেক্ষিতেও আমাদের দেশে মন্বন্তর হয়েছে। আমি প্রসঙ্গত বলি, প্রথমত প্রকৃতির কারণে যে মন্বন্তর হয় সেরকম মন্বন্তর একটি বলি। 1941-এ গ্রীসে মন্বন্তর হয়েছিল, 1942-এ ওয়ারিসে মন্বন্তর হয়েছিল, 1967-তে নাইজেরিয়ায় মন্বন্তর হয়েছিল, 1975 থেকে 1979 সালে কাম্পুচিয়াতে মন্বন্তর হয়েছিল, 1943-এ বাংলায় প্রাকৃতিক বিপর্যয়ের কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ, দুটো কারণে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সব মিলেমিশেই এই মন্বন্তর হয়। আমরা এইভাবে মন্বন্তরের পরিণতিতে দেখি মানুষ নিদারুণভাবে বিপর্যস্ত
হয়ে পড়ে, বিশৃঙ্খল অবস্থায় পড়ে যায়, জনজীবন বিপর্যস্ত হয়ে যায়, মানুষের মানবিক এবং নৈতিক অধঃপতন ঘটে, বহু মানুষের মৃত্যু হয়। আমরা বাংলার মন্বন্তরে আসার আগে এই প্রেক্ষিতে যদি সারা পৃথিবীর মন্বন্তরে একটা ছোট্ট করে চক আউট করি, তাহলে দেখব যে বিগত 500 বছরের বেশ স্মরণযোগ্য অনেক মন্বন্তর আছে। আমরা যদি ধরে নিই যে বহির্ভারতে কতগুলো স্মরণযোগ্য মন্বন্তর, যেমন 1600 খ্রিস্টাব্দে রাশিয়ায় প্লেগ রোগের কারণে আনুমানিক প্রায় 5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। 1876 খ্রিস্টাব্দে চীনে একটা মন্বন্তর হয়, তার মূল কারণ ছিল খরা, ব্যাপক অন্নকষ্ট, সন্তান বিক্রয়, নরমাংস ভোজন। এখানে প্রায় 1 কোটির ঊর্ধ্বে মানুষ মারা গিয়েছিল, স্ট্যাটিস্টিক্যালে সেটাই জানা যায়। 1892 খ্রিস্টাব্দে চীনে আবার খরার কারণে বন্যা হয় এবং সে বন্যায় আনুমানিক 10 লক্ষের বেশি মানুষ মারা যায়। 1921 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার ইউক্রেন এবং ভোলগাতে খরার জনিত কারণেও মন্বন্তর হয়, আনুমানিক 50 লক্ষের বেশি মানুষ মৃত্যুবরণ করেন। 1941 গ্রীসে মন্বন্তর হয় যুদ্ধজনিত কারণে, আনুমানিক 4.5 লক্ষ মানুষের মৃত্যু হয়ে থাকে। 1968 দি সাহেলে মন্বন্তর হয়, সেটাও যুদ্ধজনিত কারণ। সেই এখানে মৃত্যুর কারণ ছিল প্রায় আনুমানিক 5 লক্ষের বেশি মানুষ মারা যাচ্ছে এবং তারপরে খরা দেখা দিল এবং খরার জন্য মানুষ মরছে এবং 50 লক্ষ গবাদি পশুর মৃত্যুর কথা শোনা যায়। এছাড়া শোনা যায় পরিকল্পনার অভাব, ত্রাণ কার্যের দুর্নীতি ইত্যাদি কারণ ছিল। 1975 কাম্পুচিয়াতে আভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে একটা মন্বন্তর দেখা যায়। এই মন্বন্তর বা দুর্ভিক্ষে প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু হয়। এরকম ভাবে ভারতবর্ষের বাইরে যেমন মন্বন্তর হলো, ভারতবর্ষের অভ্যন্তরেও আমরা বিভিন্ন জায়গায় মন্বন্তর দেখেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মন্বন্তর, যেমন 1837 খ্রিস্টাব্দে উত্তর পশ্চিম ভারত খরাজনিত কারণে মন্বন্তরে প্রায় 4 লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল। 1868 খ্রিস্টাব্দে আমরা আরেকটি মন্বন্তর দেখি, খরা, জ্বর, মহামারী, পানীয় জলের প্রচন্ড অভাব, মোট জনসংখ্যার প্রায় 1/3 মানুষের মৃত্যু ঘটে যায়। এমনিভাবে 1896 খ্রিস্টাব্দে সমগ্র ভারতবর্ষে আরো একটি মন্বন্তর হয়, যাতে প্রায় 1.5 লক্ষ মানুষের মৃত্যু হয়, বহু সংখ্যক মানুষ রোগাক্রান্ত হয়ে যায়। 1965 বিহারেও একটি মন্বন্তর, সেটা খরাজনিত কারণে। ত্রাণ কার্যে আশাতীত সাফল্য সত্ত্বেও মানুষের মৃত্যু দেখা যায়, সহস্রাধিক মানুষ সেখানেও মরেন। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে প্রাকৃতিক কারণ, যুদ্ধজনিত কারণ, অন্যান্য কারণেও কিন্তু এই মন্বন্তর দেখা যায়, মহামারী দেখা দেয়। এই কারণকে কেন্দ্র করে বাংলাদেশেও কিন্তু অতীত ইতিহাস বলছে অনেক ধরনের মন্বন্তর হয়েছে, মহামারী হয়েছে। আমরা জানি বাংলার মন্বন্তরের অতীত ইতিহাস বলছে 1176 সনে, অর্থাৎ 76 মন্বন্তর, ইংরেজি 1769 থেকে 70 খ্রিস্টাব্দে একটা মন্বন্তর ঘটেছিল। সেই মন্বন্তর মানুষ এবং প্রকৃতি যৌথভাবে সৃষ্ট। এর পরিণামে মোট জনসংখ্যার প্রায় 1/3 মানুষের বিনাশ ঘটে যায়। আমরা জানি বাংলা সাহিত্যে তার প্রভাব আনন্দমঠের মতন একটি উপন্যাসে পড়েছে। 1802, 1824, 1837 খ্রিস্টাব্দে বাংলায় এরকম মন্বন্তর হয়েছিল। 1866 খ্রিস্টাব্দে মন্বন্তর হেতু বাংলায় অতিবৃষ্টি এবং এতে প্রায় 1.5 লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। এবং যে মন্বন্তরের কথাকে কেন্দ্র করে আজকের আমি খুব সংক্ষেপে নাটকে আসব, সেটা 1943 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1350 বাংলায় মন্বন্তর, যাকে কিনা মহামন্বন্তর বলা হয়ে থাকে। এই মন্বন্তরে প্রকৃতি ও মানুষের সৃষ্টি আমি পূর্বেই উল্লেখ করেছি। সরকারি হিসাবে এই মন্বন্তরে প্রায় 15 লক্ষ মানুষের মৃত্যু হয়। বেসরকারি হিসাবে তার মৃত্যু সংখ্যা ছিল 35 থেকে 40 লক্ষের বেশি। এখন প্রশ্ন হলো যে এইরকম মন্বন্তর কেন 43 সালে আমাদের দেশে বা বাংলাদেশে হলো? তার কতগুলো কারণ। আমি এক্ষুনি বললাম যে প্রাকৃতিক বিপর্যয়,
এবং তার সঙ্গে মনুষ্য সৃষ্ট কারণ, আমি খুব সংক্ষেপে সেই কারণগুলো পয়েন্ট আউট করার চেষ্টা করছি। প্রথমত, 1942-এর 16 অক্টোবর দক্ষিণ পশ্চিম বাংলায় প্রবল ঘূর্ণিঝড় ও প্রচন্ড বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মাঠের ফসল নষ্ট হয়ে যায়। চাষিরা ফসল উৎপাদনে বড় রকমের ধাক্কা এবং আউশ ধান, আমন ধান রোগাক্রান্ত হয়ে ফসল উৎপাদনে ব্যাহত। এই খাদ্যশস্যের ঘাটতি অর্থাৎ প্রাকৃতিক একটা বড় কারণ। দ্বিতীয়ত, এই সময় চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আপনারা জানেন, একদিকে ভারত ছাড়ো আন্দোলন, 42-এর বিপ্লব, ঠিক সেই সময় 1939 থেকে 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতবর্ষের মানুষ তখন নাস্তানাবুদ, বাংলা তখন শোষিত, অত্যাচারিত, নিপীড়িত। সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমাদের দেশের যে দুরবস্থা, সেই দুরবস্থার কথা দেখে সমাজের এই পটভূমিতে লেখকরা কিন্তু হাত তুলে কলম তুলে বসে থাকেননি। তারা যা লিখেছিলেন বাংলা উপন্যাসে, কবিতায়, নাটকে, প্রবন্ধে তার প্রতিচ্ছবি পড়েছেন। আমার দুর্ভাগ্য, আমি সব বিষয়গুলো সম্পর্কে সংক্ষেপে আপনাদের বলতে পারতাম, সময় অপেক্ষে তা পারবো না। শুধুমাত্র নাটকের কয়েকটি অংশ তুলে ছাত্রদের সামনে আমি শুধু এই প্রেক্ষাপট মন্বন্তরে কেমন ভাবে এসেছে তাই আলোকপাত করছি। মূলত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ মন্বন্তরের, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশের দলে দলে বাইরে থেকে সৈন্য আসছে। একদিকে যুদ্ধের উপকরণ তৈরির জন্য কারখানা গড়ে উঠছে, যেখানে অবাঙালি শ্রমিকদের আগমনে কারখানা ভরে উঠছে। প্রয়োজন হচ্ছে বাড়তি খাদ্যশস্যের। অপর থেকে জাপান ব্রহ্মদেশ আক্রমণ করেছে। প্রসঙ্গত বলতে হয় যে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে অসংখ্য মানুষ ব্রহ্মদেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। এ সমস্ত বাড়তি মানুষের জন্য প্রয়োজন খাদ্যের, যেখানে খাদ্য সংকটের কারণ হয়ে দাঁড়ালো মূলত বাংলাদেশে। একদিকে অর্থাৎ 1942-এর 10ই মার্চ জাপানের অধিকারে ব্রহ্মদেশ চলে গেল আমাদের থেকে। উল্টো দিকে খাদ্য সংকট আরো প্রবল হয়ে দাঁড়ালো, কারণ ব্রহ্মদেশ থেকে বাংলাদেশে এতদিন যে খাদ্যশস্য আমদানি হতো তা বন্ধ হয়ে গেল। স্বাভাবিক কারণে খাদ্যের অভাব দেখা দেবেই। এছাড়া হয়তো এতই সংকট দেখা দিত না যদি কিনা আমাদের দেশের অতি লোভী অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় কৃত্রিম সংকট না করত। বাংলাদেশে অসাধু ব্যবসায়ী, সুদখোর মহাজন জোদ্দারেরা ঘূর্ণিঝড়, বন্যা, খরা, স্বল্প উৎপাদন, যুদ্ধ ইত্যাদি সুযোগ নিয়ে খাদ্যশস্যের কৃত্রিম সংকট সৃষ্টি করল। এছাড়া বিত্তবানেরা ভবিষ্যৎ ভেবে পারিবারিক নিরাপত্তার কারণে শস্য মজুত করতে শুরু করল। একদিকে খাদ্য সংকটের পূর্বাভাস পেয়ে বিত্তবান মানুষরা, এমনকি শহর কলকাতার মানুষরা ভবিষ্যৎ ভাবনা ভেবে তারা খাদ্যশস্য মজুত করল। আর গ্রাম বা জেলা ভিত্তিক অধিষ্ঠিত যে মানুষরা সেখানে যারা বসবাস করে, সে সমস্ত মানুষদের সঙ্গতি না থাকার জন্য সবকিছু জেনে শুনেও কিন্তু খাদ্যশস্য মজুত করতে পারল না। সংকটের দিনে তাদেরই বিপত্তি বেশি হল। আমরা দেখি এইরকম একটা প্রেক্ষাপটের একটা স্ট্যাটিস্টিক্যাল যে কিভাবে মন্বন্তর সৃষ্টি হচ্ছে, এবং সেই মন্বন্তর সৃষ্টি করার পেছনে আমাদেরই দেশের মানুষরা, যাকে বলছি আমি ম্যানমেড ক্রাইসিস। একটা স্ট্যাটিস্টিক্যাল বলছে 1942-এর 11 ডিসেম্বর যে চালের দাম ছিল প্রতি মণ 13 থেকে 14 টাকা, সেই চাল 1943-এর 12 মার্চ নাগাদ তা হয়ে গেল 21 টাকা মণ, এবং সেই চাল মে মাসের দিকে হয়ে গেল প্রতি মণ 30 টাকা, এবং অক্টোবর মাসে সেই চালের দাম হয়ে গেল প্রতি মণ 80 টাকা, এবং বাংলাদেশে 105 টাকা। তাহলে ভাবতে পাচ্ছেন যে টাকা দিলে কিন্তু সবকিছু খাদ্যশস্য পাওয়া যাবে। অভাবী মানুষরা শুধু সংকটের কালে আরো অভাবে পড়বে। বিত্তবানদের বা উচ্চ বিত্তেদের কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না। এটি একটা বড় দিক যে কোনো মন্বন্তরের ক্ষেত্রে। ফলত সাধারণ খেটে খাওয়া মানুষরা দিশেহারা হয়ে পড়ল। স্বল্প উপার্জনের পরিবারের স্বভাবত অভাব অনটন শুরু হয়ে গেল। দিনমজুর কৃষকরা তাদের শেষ সম্বলটুকু পর্যন্ত
পেটের জ্বালায় যোদ্ধা সুৎখর মহাজনদের কাছে বিক্রি করে অবশেষে সর্বশান্ত হয়ে গ্রাম ছেড়ে শহরের পথে হাঁটতে শুরু করল জীবন ধারণের জন্য। মানুষ স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের সঙ্গে লড়াই করে তখন বাঁচতে চায়, এইরকম একটা অবস্থা সৃষ্টি হলো। মন্বন্তরের প্রভাব সবচেয়ে বেশি যেখানে পড়েছিল সেই জেলাগুলোর আমি সংক্ষেপে উল্লেখ করছি নাম: চট্টগ্রাম, ত্রিপুরা, নোয়াখালী, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি ইত্যাদি। এছাড়া মাঝারি ধরনের ক্ষতিগ্রস্ত যশোর, খুলনা, বরিশাল ইত্যাদি, এবং অল্প পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল রংপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং দার্জিলিং জেলা। যাই হোক, এমনিভাবে মানুষ অসহায় অবস্থায় গ্রাম ছেড়ে শহরের দিকে আসছে। তৎকালীন স্টেটসম্যান পত্রিকা, তৎকালীন জনযুদ্ধ নামক একটি পত্রিকা এবং অন্যান্য পত্রিকা এবং কিছু মানুষের প্রতিবেদন তখনকার মন্বন্তরের তীব্র চিত্র কিন্তু তুলে ধরেছে। আমার কাছে তার তথ্য থাকা সত্ত্বেও সময় অভাবে বলা সম্ভব নয়। যাই হোক কিনা, এমনই সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশে মন্বন্তরকে কেন্দ্র করে সাহিত্যে তার নানা দিক থেকে প্রভাব পড়েছিল। উপন্যাস সাহিত্যে, গল্পে, কবিতায়, নাটকে। আমি গল্প, উপন্যাস, কবিতা এবং প্রবন্ধের কথা এখানে কিছুই তুলছি না, শুধু বাংলা নাটকে সরাসরি পঞ্চশের মন্বন্তরের চিত্র যেখান থেকে পড়েছিল সেখানে কয়েকটি নাটকের নাম বলে দু একটি নাটকের আলোচনা শুধু মাত্র করব। এই সময় মন্বন্তরের আশ্রয়ী যে নাটক লিখলেন তার মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তুলসী লাহিড়ী, বিজন ভট্টাচার্য, দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শচীন সেনগুপ্ত, বনফুল, জ্যোতির্ময় সেনগুপ্ত, মনোরঞ্জন ভট্টাচার্য, বিনয় ঘোষ ইত্যাদি। যেমন বিজন ভট্টাচার্যের আগুন, জবানবন্দি, নবান্ন, শচীন সেনগুপ্তের রাজধানীর রাস্তায়, তুলসী লাহিড়ীর ছেঁড়াতার, দুঃখিরিমান, বনফুলের একাঙ্ক নমুনাম, দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দীপশিখা, জ্যোতির্ময় সেনগুপ্তের চালের দর, বিনয় ঘোষের ল্যাবরেটরি, মনোরঞ্জন ভট্টাচার্যের হোমিওপ্যাথি, এইসব নাটকগুলো তখন কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। প্রসঙ্গত একটু বলে রাখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে, কাজেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আজকের আমার আলোচনার মূল বিষয় নয়। তবুও বলি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু সরাসরি বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে যেমন নাটক লেখা হয়েছে, সামাজিক নাটক, তেমনি তৎকালীন এই বিষয়কে মাথায় রেখে নাট্যকাররা পৌরাণিক, ঐতিহাসিক, দেশাত্মবোধক বেশ কিছু নাটকও লিখেছিলেন। যেমন পৌরাণিক নাটকের ক্ষেত্রে ভোলানাথ কাব্যশাস্ত্রীর জাহ্নবী বলে একটি বিশেষ নাটক ছিল, স্টার থিয়েটারে একটি অভিনয় হয়। মহেন্দ্রনাথ গুপ্ত সবচেয়ে বেশি নাটক লিখেছিলেন এই সময়। এই প্রেক্ষিতে মহেন্দ্রনাথ গুপ্তের লেখা সতী তুলসী, উত্তরা, উষাহরণ, এটা বেশ উল্লেখযোগ্য নাটক। এবং অশ্বিনী ঘোষ পুরীর মন্দির বলে একটি নাটক লিখেছিলেন। এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে ইতিহাস অবলম্বিত যে নাটকগুলো, তার মধ্যে মহেন্দ্রগুপ্তের অভিযান, রানী দুর্গাবতী, মহারাজ নন্দকুমার বা শচীন্দ্রনাথ সেনগুপ্তের ধাত্রীপান্না বা মহেন্দ্রগুপ্তের টিপু সুলতান বিশেষ উল্লেখযোগ্য নাটক। এবং প্রত্যেকটি নাটক কোন সালে কখন মঞ্চে অভিনয় হয়েছিল সেগুলো আমি বলতে পারি, কিন্তু বুঝতেই তো পারছেন। এছাড়া হীরেন্দ্র নারায়ণ মুখোপাধ্যায় তিনি পলাশী নামক একটি নাটক লিখেছিলেন। দেশাত্মবোধক নাটকের মধ্যে উল্লেখযোগ্য এই সময় পাঞ্জাব কেশরী রণজিৎ সিংহ, এটি মহেন্দ্রগুপ্তের লেখা, এবং রানী ভবানী বলে একটি নাটক মহেন্দ্রগুপ্ত লিখেছিলেন শতবর্ষ আগে, সেটিও মহেন্দ্রগুপ্তের লেখা নাটক। বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এ ধরনের নাটক লেখা হলো। বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সামাজিক যে নাটক লেখা হয়েছিল, বিধায়ক ভট্টাচার্যের মাটির ঘর বেশ উল্লেখযোগ্য, কুহকিনী 20 বছর আগে, বা যোগেশ চৌধুরীর মহাযুদ্ধের চর বা পরিণীতা, আশুতোষ ভট্টাচার্যের আগামীকাল বেশ উল্লেখযোগ্য নাটক, শচীন সেনগুপ্তের নার্সিংহোম, সুপ্রিয়ার কীর্তি বা ভারতবর্ষ উল্লেখযোগ্য এই সামাজিক নাটক দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে। বিধায়ক ভট্টাচার্যের আরো কয়েকটি নাটকের মধ্যে বলতে হয় মালা রায়, রক্তের ডাক, চিরন্তনী ইত্যাদি ইত্যাদি। জলধর চট্টোপাধ্যায়ের সিথির সিঁদুর, হাউসফুল
এই নাটকগুলো বেশ উল্লেখযোগ্য। সুধীন্দ্রনাথ রাহা তিনি রণদা প্রসাদ বলে একটি নাটক রচনা করেছিলেন। জলধর চট্টোপাধ্যায় পিডব্লিউডি বা গৌরী শির লেখা ঘূর্ণি, তুলসী লাহিড়ীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি প্রেক্ষাপটে লেখা মায়ের দাবি, বা মহেন্দ্র গুপ্তর প্রথম সামাজিক নাটক 1941 লেখা কঙ্কাবতীর ঘাট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি প্রেক্ষাপট, এবং বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের জীবন পথে বিশেষ উল্লেখযোগ্য নাটক এই প্রেক্ষাপটে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুই পুরুষ, অস্কায়ন্ত বক্সির ভোলা মাস্টার এবং খুনি, বিনয় ঘোষের ল্যাবরেটরি, প্রমথনাথ বিশির সানি ভিলা, আর যে নাট্যকারদের কথা একটু আগে বললাম তার মধ্যে উল্লেখযোগ্য নাট্যকার বিজন ভট্টাচার্য, গণনাট্যের পথিকৃৎ। আমরা সবাই জানি, নতুন করে এই নাট্যকারকে চিনিয়ে দেওয়ার কিছু নেই। তার প্রথম একাঙ্ক নাটক আগুন, জবানবন্দি, তারপর নবান্ন, এই তিনটি নাটকের মধ্যে একদিকে বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট এবং মন্বন্তরের দুরবস্থার চিত্র সুন্দরভাবে উঠে এসেছে। আমরা এই প্রেক্ষাপটে অনেক কিছু সৃষ্টি হয়েছে, তার মধ্যে কয়েকটি নাটকের নাম শুধুমাত্র উল্লেখ করলাম। আমরা এবার সরাসরি চলে যাই এই প্রেক্ষাপটে বিজন ভট্টাচার্যের প্রথম একাঙ্ক নাটক আগুন কেমনভাবে সৃষ্টি হয়েছিল। আগুন নাটকটি 1943 খ্রিস্টাব্দে লেখা। অরণি পত্রিকায় প্রথম প্রকাশিত হয় 1943-এর 23 এপ্রিল। ওই বছরই মে মাসে নাট্যভারতী মঞ্চে গণনাট্য সংঘের প্রযোজনায় নাট্যকার স্বয়ং নির্দেশনায় এটি অভিনীত হয়। আগুন সম্পর্কে একটি সাক্ষাৎকারে বিজনবাবু শ্রমিক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, এই শহরের উপর যুদ্ধের ভয়ঙ্কর ছায়াপাতের একটা লক্ষণ দেখেছিলাম কিউয়ের মধ্যে, জলের কিউ, চালের কিউ। রেশন বয়দের যেন একটা শ্রেণী গড়ে উঠেছিল। এই ব্যাপারটা নিয়েই খণ্ড খণ্ড কয়েকটি চিত্র রচনা করেছিলাম। বহুরূপী নবান্ন সংখ্যায় 1970 জুন সংকলনে প্রকাশিত হয়েছিল। এই বিষয়কে কেন্দ্র করেই নাট্যকার লিখলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মন্বন্তরের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষ খাদ্যাভাবে কিভাবে শহরের রাস্তায় এবং অন্তত রেশনের লাইনে দাঁড়িয়ে আছে সেই চিত্রকে তুলে ধরছেন। এই নাটকের মধ্যে আমরা দেখি 5টি দৃশ্যের মধ্যে উঠে এসেছে খাদ্য অভাবের বিপর্যস্তের চিত্র। নাট্যকার প্রথম অঙ্কের প্রথম দৃশ্যেই আমরা দেখি যে রেশনের চাল ধরার প্রসঙ্গে লাইনে দাঁড়ানোর তৎপরতাকে দেখাচ্ছেন, এবং দ্বিতীয় দৃশ্যে তাই স্বামী, স্ত্রী, সন্তান সবাই চলেছে চাল ধরার উদ্দেশ্যে কন্ট্রোলে লাইন দিতে। আবার অন্যভাবে স্বামী সতীশ ও স্ত্রী ক্ষীরির পারিবারিক অশান্তির একটি চিত্র নাট্যকার খুব বাস্তবভাবে তুলে ধরেছেন। অভাবের সংসারে কারখানার এক শ্রমিক সতীশকে তার স্ত্রী ক্ষীরি গঞ্জনা দিয়ে বলে উঠেছে। নাটকের সংলাপে বলছে, ক্ষীরি বলছে, পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ, আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না। নিরুপায় স্বামীর স্ত্রীর এই গঞ্জনা সহ্য হয় না। সহ্য করতে না পেরে অবশেষে তাকে প্রহার করে। আমরা জানি অভাব যখন ভীষণভাবে সংসারে আসে তখন এই ধরনের কিন্তু অশান্তি আসে। এ বড় জীবন্ত এবং বাস্তব চিত্র সব পরিবারের ক্ষেত্রে সেদিনে ছিল, আজও আছে। আজকের এই আমরা লকডাউনের মধ্যে বসে আছি, খোঁজ নিয়ে দেখুন কত পরিবারে কাজে চলে যাওয়ার জন্য এরকম ভাবে দুরবস্থার চিত্র আছে। যারা দিন আনা দিন খাওয়া মানুষ, আজকে তাদের কি দুরবস্থা। এই দুর্ভিক্ষের কাল তো শুরু হয়ে গেছে বলে আমরা মনে করতে পারি। আমার মনে হয় সেই কারণেই আজকের এই আলোচনাটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। যাই হোক, তারপরে এই নাটকের চতুর্থ দৃশ্যে রেশনের দোকানের সামনে দীর্ঘ লাইন প্রসঙ্গ এবং পঞ্চম দৃশ্যে কন্ট্রোল লাইন প্রসঙ্গ, সিভিক গার্ডের অন্যায় অত্যাচার এবং অবশেষে চতুর্থ পুরুষ দ্বারা প্রতিবাদ। হঠাৎ দেখা যায় লাইনে কলহ, মুহূর্তে এক যুবকের আর্তনাদ, আগুন আগুন। কিসের আগুন? কোথায় আগুন?
নানা প্রশ্নের উত্তরে একটা যুবক হাত জোড় করে উত্তর দেয়, আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে, ক্ষুধার জ্বালায় রেশনের চাল সংগ্রহের জন্য এই আগুন। আগুনের চিত্র নাট্যকার এরকম ভাবে ব্যঙ্গ বিদ্রুপের মধ্য দিয়ে বাস্তব কাহিনীকে তুলে ধরছেন। আমরা দেখি এই নাটকের মধ্যে জাতপাতের আর সেই 40-এর দশকের কোন স্পর্শের অস্পৃশ্যতার কোনো ভেদাভেদ নেই। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক জায়গায় একই উদ্দেশ্যে দুমুঠো অন্যের জন্য কন্ট্রোলের লাইনে দাঁড়িয়ে আছে। তাই বলা যায় যে এই নাটকের মধ্যে সুদখোর বা অসাধু ব্যবসায়ী বা কন্ট্রোলের খাদ্য ব্যবসায়ী যে ডিলার, সে বলছে, বাবা, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, আর কি উপায় আছে, ব্যবসার সুখ এই গেল, ওরে পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। আমার মনে হয় এই চিত্র শুধু বাঁচার জন্য, খাদ্য অন্বেষণের জন্য অতি বাস্তব চিত্রনাট্যকার বিজন ভট্টাচার্য এখানে তুলে ধরলেন। আমরা দুর্ভিক্ষের, অন্ন সংকটের একটা বাস্তব চিত্রকে এখানে পেলাম। একই সঙ্গে পাশাপাশি আমরা ঠিক তার পরেই বিজন ভট্টাচার্যের লেখা আরেকটি উল্লেখযোগ্য একাঙ্ক নাটক 1944-এ তিনি লিখলেন জবানবন্দি। জবানবন্দি সেটিও একটি দুর্ভিক্ষপীড়িত বাংলার এক অভাবী পরিবারের চিত্র ফুটে উঠেছে। খুব ছোট্ট একটি নাটক, সর্বমোট 4টি দৃশ্য আছে এই নাটকের ক্ষেত্রে এবং 9টি চরিত্র আছে। মাথাল গ্রামের সম্পন্ন চাষী, পরাণ মণ্ডল ও তার স্ত্রী, পরাণের 2 ছেলে বেন্দা ও পদা, বেন্দার স্ত্রী ও শিশুপুত্র মানিক। গ্রামের প্রতিবেশী হিসেবে আছে রাইচরণ, রমজান ও হাসি। এছাড়া শহরের ভদ্রলোক, ওআরপি কর্মচারীরা রয়েছে এই নাটকের মধ্যে। যাই হোক, নাটকের মূল বিষয়ের মধ্যে সেই অন্ন সংকটের চিত্র কেমন ভাবে উঠে আসছে দেখুন। বৃদ্ধ পরাণের সংসার বিধ্বস্ত হবার করুণ কাহিনী আমরা এই নাটকের মধ্যে পাই। 4টি দৃশ্যে বৃদ্ধ পরাণের পরিবারের জীবনের ধাপে চরম সর্বনাশের কাহিনী উঠে আসছে। মাথাল গ্রামের সম্পন্ন চাষী অভাবের তাড়নায় আজ অসহায় অবস্থায় শুধু বাঁচার আশায় ক্ষুধা নিবৃত্তির প্রয়াসে গ্রাম ছেড়ে শহরে আসতে বাধ্য হয়েছে। শহরের ঠিকানা তার ফুটপাত। আজ পাড়াগাঁয়ে বসবাস পরাণের নেই। সেখান থেকে শুধু ক্ষুধার জ্বালায় বাঁচার জন্য শহরের ফুটপাতে অন্য চাষি ভাইদের সঙ্গে এসে পৌঁছেছে। অথচ এই পরাণ গ্রামের সমর্থ চাষী, অসুস্থ পরাণ, সংসারে খাদ্য অভাব। বেন্দার শিশুপুত্র মানিক খেতে না পেয়ে ক্ষুধার জ্বালায় চিৎকার করে। মানিকের কাকা পদা তাই বলে, মানুষের বাচ্চা তো, সময় মতো না পায় 2টি খাতি, না পায় একটা কিছু, এ তো আর জন্তু জানোয়ারের বাচ্চা না, সইতে পারে কখনো এত ধকল ওই ওটুকখানি ছেলে, রোজ 3 বেলা করি জ্বর আসতেছে কাঁপিয়ে কাঁপিয়ে, শরীরের আর দোষ কি, বেঁচে যে আছে এখনো এই ঢের। জীবন্ত চিত্র, বাস্তব দেখতে পাই আমরা। অভাব অনটন মানুষকে কোথায় পৌঁছে দেয়, সেই দুরবস্থাকে নাট্যকার যেন এখানে রঙিন চশমা পরে নয়, বাস্তবের দৃষ্টিতে যা দেখলেন সেই কথাগুলো তুলে ধরলেন শুধু সাজিয়ে সাজিয়ে। আমরা দেখি এই নাটকে ক্ষুধার জ্বালায় গ্রামের আশেপাশে মৃত্যুর খবর। তাদের গ্রামের গেঁদা বলে একটি পুরুষ, সে গলায় দড়ি দিয়েছে, ছেলে বউ সব মরবে এবার না খেয়ে। গ্রাম যেন শ্মশানে পরিণত হয়ে যাচ্ছে। অবশেষে সিদ্ধান্ত শহরে যাবার। গ্রাম ছেড়ে যাওয়ার সময় বৃদ্ধ পরাণ হাউ মাউ করে কাঁদে, বলে, আমার সুখীর সংসার, হায় পরমেশ্বর। এরপর শহরে এসে ফুটপাতে চট দিয়ে খেলাঘরের মতো একটা মাথা গোজার ঠাঁই তৈরি করে। পরাণ এখন শহরের ফুটপাতের অনভ্যস্ত ভিখারি।
ভদ্রলোকের কাছে ভিক্ষা চেয়ে নিরাশ হয়ে পরাণ বড়ই আঘাত পায়। খাদ্য সংগ্রহ করে তার পরিবারের সকলে যান তাদের বাসায় ফেরায়। দেখা যায় ক্ষুধার জ্বালায় বেন্দার মা তার পাওনা খিচুড়ি এক নিমেষে গোগ্রাসে সব শেষ করে দেয়। তার আপনজনদের কারো কথা সেই মুহূর্তে তার ভাবার অবকাশ নেই। ক্ষুধার্ত শিশু মানিক, যে বেন্দার পুত্র, ছোট্ট পুত্র, খিদে পেটে খিচুড়ি খেয়ে সহ্য করতে না পেরে পেটের যন্ত্রণায় বিনা চিকিৎসায় মারা গেল। ক্ষুধার জ্বালায় বেন্দার স্ত্রী শহরে এসে চরিত্র দোষে দুষ্ট নারী হয়ে উঠল। শহুরে বাবুদের প্রলোভনে পড়ে নতুন শাড়ি পেয়েছে সে। গভীর রাতে তার সাথে অন্যত্র সঙ্গ দিতে গিয়েছে। শুধু সঙ্গ, শরীরের সঙ্গ, শুধু পয়সার বিনিময়ে। এসব শুনে দেখে বৃদ্ধ পরাণ আর আরো আরো অসুস্থ হয়ে পড়ে। তার স্ত্রী জল দিতে চাইলে সে বিরক্ত হয়ে বলে, তুই যা, তুই যা, তোর মনুষ্যত্বে একেবারে গেছে। তুই আর মানুষ নেই রে বেন্দার মা, তুই আর মানুষ নেই। অবশেষে পরাণ অসুস্থ হয়ে যায়। পুরানো স্মৃতিতে আর্তকণ্ঠে চিৎকার করে কেঁদে বলে, আমার ঘর, আমার জমি, আমার ছেলে, আমার হাল লাঙল, আমার বলদ, আমার সোনার ধানের ক্ষেত, বেন্দার মা, বেন্দার মা। একদিকে অসুস্থ পরাণ, অন্যদিকে ভদ্রলোকের ইশারায় বেন্দার স্ত্রী গভীর রাতে সবার চোখের অলক্ষ্যে শরীর বিক্রি করতে চলে যায়। এক দারুণ যন্ত্রণার চিত্র। শুধু ক্ষুধার্ত বুভুক্ষ মানুষ অসহায় অবস্থায় পড়ে এই যে মানবিকতাকে বিক্রি করে দিয়ে এমনি ভাবে নিষ্ঠুর সত্যকে দেখতে হবে, তা কখনোই ভাবতে পারছে না বৃদ্ধ পরাণ। পরিবেশে বেন্দার স্ত্রী হয়ে গেল চাষির ঘরের কলঙ্ক। অবশেষে বৃদ্ধ চাষি পরাণের মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে পরাণ শুধু এই কথাটাই বলে যায়, তোরা সব ঘরে ফিরে যা বেন্দা, ঘরে ফিরে যা। আমার সেই মরচে পড়া লাঙল কখানা আবার শক্ত করে চেপে ধরগে মাটিতে, খুব শক্ত করে চেপে ধরবি। সোনা বেন্দা, সোনা ফলবে, সোনা ফলবে, ফিরে যা, ফিরে যা। একজন বৃদ্ধ চাষি তার উত্তরসূরিকে আত্মমর্যাদার সুর ধরিয়ে দিতে চেষ্টা করছেন। শুধু নিজের অস্তিত্ব, আগামী দিন, ভবিষ্যৎ সবকিছু যেন নিজের চোখে দেখতে পাচ্ছে। মৃত্যুর পূর্বে তাই তার পুত্রকে সজাগ করে এই কথাগুলো বলে বিদায় নেয় এই পৃথিবী থেকে। আপনারা বুঝতে পারছেন, নাটকগুলির মধ্য দিয়েই নাট্যকার কিন্তু সেদিনের প্রতিনিয়ত মানুষের, নিরন্ন মানুষের প্রতিদিনকার জীবনের মূল মন্ত্রকে যেন এখানে তুলে ধরলেন। একটিও কিন্তু কল্পিত কোনো বিষয় এই কাহিনীর মধ্যে স্থান পায়নি। 1944-এ বিজন লিখলেন তার সেই কালজয়ী নাটক, গণনাটক নবান্ন। এই নাটকের পরিসর আরো ব্যাপক। বস্তুত মনে করা হয় জবানবন্দির সম্প্রসারিত রূপ। সর্বমোট 4টি অঙ্কে 15টি দৃশ্যে বড় মাপের কাহিনীতে নবান্ন নাটক হয়েছিল। এ নাটকে শুধু মন্বন্তর ও আকালের কথা নয়, তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, 42-এর আগস্ট আন্দোলন ও তার বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। আমরা দেখি, ব্রিটিশের অত্যাচারে প্রধানের 2 পুত্র শ্রীপতি ও ভূপতি এবং তার স্ত্রী পঞ্চাননীর মৃত্যু হয়েছে। এছাড়া ব্রিটিশের যুদ্ধকালীন পোড়ামাটির নীতির প্রকোপে সাধারণ মানুষের চাল ধান নষ্ট, নৌকা সরিয়ে ফেলা ইত্যাদি অন্যায় অত্যাচারের প্রসঙ্গ রয়েছে। গ্রাম ও শহরের সুদখোর পাইকার মহাজন ও জোদ্দারদের অসৎ আচরণ ও অসৎ ব্যবসার চক্রে পড়ে অসহায় চাষিদের দুরবস্থার চিত্র ফুটে উঠে এসেছে এখানে।
গ্রামের চাষিদের কাছ থেকে নানা কৌশলে অল্প পয়সার বিনিময়ে পাইকাররা চাল কিনে শহরে চালান দেয় এবং শহরের মজুতদার গুদামজাত করে কৃত্রিম খাদ্য সংকট, বাজার দর বৃদ্ধি ইত্যাদি প্রসঙ্গ বিজন এই নাটকের মধ্যে খুব বাস্তবভাবে তুলে ধরেছেন। শহরের মানুষের উদাসীনতা, মজুতদারদের দালালি, টাউট দালালের লোভী আচরণ, সংবাদপত্রের ফটোগ্রাফারদের নির্মম আচরণ ইত্যাদি করুণ কাহিনী নবান্ন নাটকের মূল বিষয়। সব মিলিয়ে নবান্ন নাটক সমকালের মন্বন্তর ও ব্রিটিশ রাজরোষের প্রতিক্রিয়ার প্রতিচ্ছবি। আমরা দেখি এই নাটক মেদিনীপুরের একটি গ্রাম আমিনপুর থেকে শুরু, আবার শহরে আসা, শহরের থেকে আবার সুদিনে গ্রামে ফিরে যাওয়ার নাটক। নতুন অন্ন যখন, নতুন ফসল যখন ফলবে, নবান্নের জন্য যেন আশাবাদী মানুষ আশাকে বুক বেঁধে আবার গ্রামে ফিরে যায়। নাটকের সূত্রধর আমিনপুরের চাষি প্রধান সমাদ্দার। এছাড়া আছে প্রধানের দুই ভাইপো কুঞ্জ ও নিরঞ্জন, তাদের স্ত্রী রাধিকা ও বিনোদিনী। আর আছে কুঞ্জের একমাত্র শিশুপুত্র মাখন। প্রধানের দুই পুত্র শ্রীপতি ও ভূপতি পুলিশের গুলিতে মারা গেছে। প্রধানের স্ত্রী পঞ্চাননী মেয়েদের ইজ্জত বাঁচানোর জন্য আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছে। প্রধানের আপনজন বলতে এই ভ্রাতুষ্পুত্র নিরঞ্জন এবং কুঞ্জ। এদের সাথেই আছে প্রতিবেশী দয়াল মণ্ডল ও অন্যান্য চাষিরা। গ্রামের সুৎখর মহাজন হারু দত্তের অভিসন্ধিতে এবং পয়সার অভাবে তারা একদিন সর্বশান্ত হয়ে পড়ে। প্রাকৃতিক বিপর্যয়ে ফসল না ফলায় গ্রামের চাষিরা অভাবের তাড়নায় যখন বিপর্যস্ত, তখন সুৎখর মহাজনদের প্রকোপে পড়ে তারা সর্বশান্ত। শুরু হল অভাব অনটন, খাদ্য সংকট, অর্থ সংকট। সুযোগ সন্ধানী সুৎখর মহাজন হারু দত্ত সেই সুযোগে কুঞ্জ ও প্রধান সমাদ্দারকে সর্বশান্ত করে দিতে চায়। উপায় অবলম্বনহীন হয়ে তারা হারু দত্তের কাছে সংসারের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে বাঁচার তাগিদে গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়ায়। শহরের ফুটপাতে প্রধান ও কুঞ্জের পরিবার। শহরের কালোবাজারি বাড়বড়ন্তের ছবি অতি সহজে চোখে পড়ে। অসাধু ব্যবসায়ী কালীধন ধাড়া তার গুদামে মজুত করেছে প্রচুর ধান, চাল। সাধারণ ক্রেতা গেলে হাত উল্টে নেই সুর, নেই নেই নেই। ধনবানদের জন্য চড়া দামে সমস্ত মজুদ চাল, চিনি সহজলভ্য হয়ে রইল, অথচ গরিবের জন্য কিচ্ছু নেই। এই মন্বন্তরের কালে হাজার হাজার সাধারণ মানুষ যখন না খেতে পেয়ে রাস্তায় পড়ে মরছে, তখন মুনাফালোভী সুৎখর মহাজনরা, অসাধু ব্যবসায়ীরা বেশি পয়সা দিয়ে তাদের খাদ্যদ্রব্য বিক্রি করছে। একদিকে খাবার জন্য আস্তা খুঁড়ে পশু মানুষ একত্রে খাদ্য অন্বেষণ করছে, ডাস্টবিনে কুকুরের সঙ্গে লড়াই করছে এক মুঠো ভাতের জন্য। আমরা দেখি নাটকে অভুক্ত কুঞ্জ ডাস্টবিনে কুকুরের সঙ্গে লড়াই করে বাবুদের ভোজবাড়ির উচ্ছিষ্ট খাবার পাওয়ার আশায় অবশেষে কুকুরের কামড় খায় হাতে। ঝরঝর করে হাত দিয়ে রক্ত ঝরে। এই দুঃসময়ে ক্ষুধার্ত কুঞ্জের পাশে শুধু রাধিকা তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। রাধিকা কাতর স্বরে স্বামীকে জিজ্ঞাসা করে, খুব যন্ত্রণা হচ্ছে না? জল এনে দেব, একটু জল খাবে? কি করুণ বাস্তব চিত্র। অথবা প্রধান সমাদ্দার সারাদিন এক মুঠো ভাতের জন্য অরণ্যে রোদন করে অট্টালিকার নিচেই নিচেই চিৎকার করতে করতে অবশেষে বলে, তোমরা কি সব বধির হয়ে গেছো বাবু? কেউ কি কোনো কথাই শুনতে পাও না? এই যে বাস্তব মানুষ বাঁচার জন্য দুমুঠো অন্নের জন্য যে চিত্র, এই অভাব অনটন আজও কিন্তু আমাদের সামনে এই সময়ে অশনি সংকেত যেন হাত ছাড়িয়ে দিচ্ছে। আমার মনে হয় এত বছর পরে এই দিন যে আসতে চলেছে,
সেখানে বিজন ভট্টাচার্যের নাটক বড়ই প্রাসঙ্গিক। বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, বনফুল, জ্যোতির্ময় সেনগুপ্ত, দিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শচীন্দ্রনাথ সেনগুপ্ত, এরা সবাই সজাগভাবে বাংলা নাটকের ক্ষেত্রে যে কথা বলে গেছেন তা আমার মনে হয় সে চিত্রগুলো বড় প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই মুহূর্তে। নবান্ন নাটকে এছাড়া আছে খাদ্য, ঔষধ, পথ্যের অভাব, বিনা চিকিৎসায় কুঞ্জ আর পুত্র হারিয়ে ফেলা, অর্থাৎ মাখনকে হারিয়ে ফেলেন। এছাড়া আছে শহর কলকাতার ফুটপাতে নারী পাচারকারী দালালদের হাতে পড়ে যাওয়া বিনোদিনীর চিত্র। ব্যবসায়ী হারু দত্ত সরল অভাবী গ্রাম্য মেয়েদেরকে কাজ দেওয়ার নাম করে শহরে এনে পয়সা দিয়ে বিক্রি করে দিচ্ছে। অপরদিকে আছে পেটে ক্ষুধার জ্বালা। ক্ষুধার জ্বালায় লঙ্গরখানায় খিচুড়ি পাওয়ার আশায় শহরের রাস্তায় ঢল নেমেছে, কিন্তু গ্রাম থেকে যত মানুষ শহরে এসেছিল বাঁচার আশায়, তাদের সবার বাঁচা হলো না। অনেক মানুষ ফুটপাতে খিদের জ্বালায় প্রাণ হারিয়েছে, কেউ বা আত্মহত্যা করেছে অথবা রোগাক্রান্ত হয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। শহর কলকাতা ভিখারির মৃতদেহে ভরে যাচ্ছে, মড়ক লেগেছে, মহামারী দেখা দিয়েছে। প্রসঙ্গত বলে রাখি, আমি শুধুমাত্র নাটকের মন্বন্তরের প্রতিচ্ছবিটাই আলোচনা করছি। নাটকের অন্য কোনো দিক, কোনো নাট্যকারের এই প্রসঙ্গে আলোচনা হবে না, শুধুমাত্র এই প্রেক্ষাপট ছাড়া। এমনই প্রেক্ষাপটে আরেকজন বিখ্যাত নাট্যকার এই সময়কালের, তিনি তুলসী লাহিড়ী। তুলসী লাহিড়ীর এই যুদ্ধ মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা দুটি উল্লেখযোগ্য নাটক, একটা ছেঁড়া তার আর একটি দুঃখী ইমান। 1944 খ্রিস্টাব্দে তুলসী লাহিড়ী লিখলেন যুদ্ধ মন্বন্ত 50-এর মন্বন্তরের পটভূমিকায় রংপুর জেলার কৃষকদের দুরবস্থার কাহিনী নিয়ে ছেঁড়া তার নাটক। অন্যের জন্য হাহাকার, মজুদ্দারদের কারসাজি, অভাবগ্রস্তদের স্ত্রী কন্যা বিক্রয়, লঙ্গরখানার উদ্ভব ইত্যাদি প্রসঙ্গে মহামারীর চিত্র এই নাটকে উল্লেখিত হয়েছে। আমরা দেখি এই নাটকের মূল চরিত্র রহিমউদ্দিন, তার প্রতিপক্ষ খলনায়ক চরিত্র হাকিমউদ্দিন এবং রহিমউদ্দিনের স্ত্রী ফুলজান। এদের দুঃখ, বিশেষত রহিমউদ্দিন এবং ফুলজানের অভাব, অনটন, খাদ্যাভাব, তাদের পরিবারের দুঃখ দুর্দশাকে কেন্দ্র করে ছেঁড়া তারের মূল সুর বাঁধা হয়েছে। অন্যভাবে ক্লিষ্ট রহিমউদ্দিনের পত্নী ফুলজান পুত্র বছিরকে নিয়ে লঙ্গরখানায় যখন যায় খাদ্য সংগ্রহের জন্য, তখন রহিমউদ্দিনের শত্রু হাকিমউদ্দিন তাদেরকে বঞ্চিত করেন। তাদের একমাত্র অপরাধ, তারা রহিমউদ্দিনের স্ত্রী ও পুত্র। অথচ রহিমউদ্দিনকে সবাই ভালোবাসে, শুধুমাত্র হাকিমউদ্দিন এবং তার কয়েকটি চেলা চামুন্ডে ছাড়া। ক্রুদ্ধ ক্ষুব্ধ রহিমউদ্দিন প্রিয়তমা পত্নী ফুলজানকে অনাহারের হাত থেকে বাঁচানোর জন্য একসময় সিদ্ধান্ত নেয় তাকে তালাক দিয়ে দেবে। তালাক দিয়ে তার জীবন থেকে পৃথক করে যদি দিতে পারে, তাহলে এই দুরবস্থার দিনে সে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। অবশেষে রহিমউদ্দিনের সুখী পরিবার ছিন্ন ভিন্ন হয়ে যায়। রহিমউদ্দিন সিদ্ধান্ত নেয় ফুলজানকে বিবাহ বিচ্ছেদ অর্থাৎ তালাক দিয়ে দেবে। রহিমউদ্দিন বলে, ফুলজান, ধরি যাও এই কাগজ, দেখা তো যায়া হারামজাদা, মুই ইয়াতে তোক তাল্লাক লিখি দিছি, আর তুই মোর বিবি নইস রে। ফুলজান কথা শুনে বলে, কি কলু? ব্যাপারটা সে যেন বুঝতেই পারে নাই। রহিমউদ্দিন বলছে, তোক তাল্লাক দিছি। ফুলজান, তাল্লাক? রহিমউদ্দিন, এখন শয়তানটা খাবার দিবার বাধ্য, চলি যাও, দেরি হয়। ফুলজান বলে ওঠে, কি করলু রে, হায় হায় রে, কি কাম করলু, বলে মাটিতে বসে কপালে করাঘাত করতে থাকে। অর্থনৈতিক সংকট মানুষকে কিভাবে সুখের সংসারকে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তার জীবন্ত বাস্তব চিত্র তুলসী লাহিড়ী এখানে তুলে ধরলেন। রহিমউদ্দিন দুর্ভিক্ষের চাপে, অনাহারে, যন্ত্রণায় স্ত্রীকে আহার যোগাতে অসমর্থ হয়ে
তালাক দিতে বাধ্য হয়েছে। কিন্তু দুর্ভিক্ষের শেষে গ্রাম্য মানুষদের জীবনে আবার যখন স্বাভাবিকতা ফিরে আসেন, তখন কিন্তু রহিমউদ্দির ভাঙা ঘর আর জোড়া লাগেনি, কারণ অন্তরায় হয়েছে মুসলিম ধর্মের হাদিজের শাসন। ফুলজান অন্য কোনো ব্যক্তি কর্তৃক পুনরায় তালাকপ্রাপ্ত না হয়ে রহিমউদ্দি তাকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবে না, এটাই হাদিজের নিয়ম। আর হাকিমউদ্দির প্রতিকূলতায় বিষয়টি সমস্যা সংকুল হয়ে উঠেছে। একদিকে মাতৃহারা বছির, অপরদিকে পুত্রহারা ফুলজান বিচ্ছেদের চরম যন্ত্রণায় তারা যেন দলিত নিষ্পেষিত হয়ে যায়। বছিরের জীবন বিপন্ন, তবু মাতা পুত্রের মিলন সম্ভব নয়, কারণ রহিমউদ্দিন স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। রহিমউদ্দিন নিজেকে চরম অপরাধী মনে করে, তাই অনুতাপে আগুনের সে দগ্ধ হতে থাকে। অবশেষে হাদিস খেলাফের হাত থেকে, কানা ফকিরকে নিকা করার হাত থেকে, মাতা পুত্রের মিলনের বাধার হাত থেকে রহিমউদ্দিন ফুলজানকে মুক্তি দিয়ে সে আত্মহননের পথ বেছে নেয়। কি যন্ত্রণা, কি বাস্তব চিত্র! কেমন ভাবে একটা সুখের পরিবারের দিলরুবার ছেঁড়া তার হয়ে গেল, সে তার আর জুড়ল না, তার ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সেই চিত্র নাট্যকার যেন এখানে তুলে ধরলেন। ছেঁড়া তারের এই মন্বন্তরের চিত্র মতনই আরেকটি নাটকের মধ্যে, নাট্যকার দুঃখীর ইমান নাটকের মধ্যে কিন্তু সে কথা তুলে ধরেছেন। যুদ্ধ মন্বন্তরের বিষয় অবলম্বনে তার দুঃখীর ইমান নাটক, যার মূল বিষয় অন্নাভাব, বস্ত্র অভাব, কন্ট্রোলের দোকানের দৃশ্য এবং দীর্ঘ লাইনে অনাহারজনিত মৃত্যুর কথা। নাট্যকার দ্রব্যাদির মূল্য বৃদ্ধিতে সম্পন্ন মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার চিত্র, নানা কিছু এখানে দেখিয়েছেন। দুর্ভিক্ষকালীন সময়ে বস্ত্র সমস্যা কেমন অসহায় করে তোলে মানুষকে, গৃহবন্দী করে তুলে দেয় নারী জাতিকে। লজ্জা নিবারণ করতে না পারার মতন বস্ত্র না থাকার জন্য রাস্তায় বেরোতে পারে না, সেরকম চিত্র নাট্যকার এই দুঃখীর ইমানে তুলে ধরেছেন। জামাল বলে একটি চরিত্রের মধ্য দিয়ে একটি সংলাপে আমরা সেটা বুঝতে পারি। জামাল বলছে, বেটি ছাওয়া কোনায় কাপড়াই নাই, তার বাড়ি থাকিয়া বাইরে হওয়ার উপায় বা নাই, তার ছাওয়াটা আমি পরি আছি। অর্থাৎ সেই স্ত্রীর ছায়া সে নিজে পড়ে আছে, তার স্ত্রী বাড়ির বাইরে বেরোতে পারবে না, এইরকম অসহায় অবস্থায় পড়েছে। জামাল কারাবরণের ভয়েও তার ইমান বিসর্জন দেয়নি, সে ধর্মদাসের নাম উচ্চারণ করেনি, কারণ জামাল চালচুরির অপরাধে গ্রেপ্তার হওয়ার প্রাককালে ধর্মদাসের তীব্র ইমান বোধকে জাগ্রত করেছে। অর্থাৎ জামালের সম্পর্কে এই কথাটি বললাম, কারণ জামাল গরিব হতে পারে কিন্তু তার মনুষ্যত্ব আছে। নাট্যকার কোথাও কোথাও কিন্তু এই অভাবের স্বভাব নষ্টকে দেখায়নি, বরং তাদের ব্যক্তিত্ব, তাদের মনুষ্যত্বকেও কিন্তু তুলে ধরতে চেষ্টা করেছেন। আমরা নাটকের মধ্যে সে ধরনের অনেক চিত্রকে দেখতে পাই। নাট্যকার এই যে চিত্রগুলো তুলে ধরছেন, এগুলি মূলত দুর্ভিক্ষপীড়িত মানুষের জীবনযাত্রার চিত্র। নাটককে দীর্ঘ বিশ্লেষণ করলে অবশ্যই আমরা সেরকম জায়গায় তুলে ধরতে সক্ষম হতাম। শুধুমাত্র এইটুকু করে আমার বলতে হচ্ছে, তার কারণ আমার সময় বাঁধা। এইরকমই প্রেক্ষাপটে বনফুল একটি নাটক লিখলেন। বনফুলের মন্বন্তর আশ্রয়ী একাঙ্ক নাটকের নাম নমুনা। নমুনা নাটকের মধ্যে অন্ন অভাব, মজুদদারি প্রসঙ্গ, সরকারের ত্রুটিযুক্ত খাদ্য অভিযান, অনাহারজনিত মৃত্যু ইত্যাদি আছে। স্বল্প পরিসরে লেখক মন্বন্তরকালীন পরিবেশ পরিস্থিতি নিখুঁত পরিচয় এখানে দিয়েছেন। আমরা সে চিত্র পাই। এখানে একজন মধ্যবিত্ত স্কুল শিক্ষকের চিত্রকে নাট্যকার তুলে ধরছেন, সেটি প্রধান চরিত্র। পারিবারিক অন্যভাবে বিপর্যস্ত, কিন্তু তিনি মনুষ্যত্বকে বিদায় দেননি। তার যে আদর্শবাদ এবং সেই আদর্শবাদিতার চিত্রকে এখানে স্যালুট করতে হয়। অভাব অনটনের দিনেও মাস্টারমশাই তার এই চিত্র
যে কীর্তি, সেই কীর্তির মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চান যে মানুষ সৎ থাকলেও তার পাশে অন্য মানুষও এসে দাঁড়ায় দুঃখ দুর্দশার দিন। এই কথা এখানে উঠে এসেছে মূল নাটকের মধ্যে। এই সমস্যাটাই নাট্যকার দেখাতে চেয়েছেন। দেগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1943-এ এই মন্বন্তরের প্রেক্ষাপটে দীপশিখা নাটকের মধ্যে খণ্ড খণ্ড চিত্রের মধ্যেও তিনি কিন্তু একদিকে যুদ্ধ বোমাবর্ষণ, ভীতচকিত মানুষের নিরাপদ আশ্রয় গ্রহণের চিত্রকে তুলে ধরছেন, কোথাও কোথাও ক্ষুধার্ত মানুষের কাতর ভিক্ষা প্রার্থনা, দয়ালু গৃহস্থ কর্তৃক ভিক্ষা দান ইত্যাদি চিত্র দেখাচ্ছেন। আবার কোথাও হাসপাতাল এবং কয়েকজন অনাহার ক্লিষ্ট মানুষ এবং একজন ডাক্তার ও নার্সের নেতৃত্বে সে কিভাবে তারা সেবা শুশ্রূষা পাচ্ছে, তাদের পাশে সে ডাক্তার নার্স দাঁড়াচ্ছে, সেই মানবিক চিত্রকেও কিন্তু নাট্যকার এখানে তুলে ধরতে সক্ষম হয়েছেন দীপশিখা নাটকের মধ্যে। আমরা এরকম ভাবে আরো একটি নাটকের কথা বলতে পারি, জ্যোতির্ময় সেনগুপ্তের গণনাট্য আন্দোলনের আরেকজন বিখ্যাত ব্যক্তি জ্যোতির্ময় সেনগুপ্ত। তিনি চালের দর নামক একটি মন্বন্তর আশ্রয়ী একাঙ্ক নাটক লিখেছিলেন। চালের দর নাটক মূলত শহরের পটভূমিতে লেখা। হ্যাঁ, এই নাটকের মধ্যে আমরা মূল জায়গায় দেখতে পাই ভাতের ফ্যান নিয়ে কাড়াকাড়ি চলছে। গ্রাম তখন শ্মশান হয়ে উঠেছে। সেই গ্রাম এবং শহরের এই মন্বন্তরের যে চিত্র শহরের পটভূমিতে চালের দর নাটকের মধ্যে জ্যোতির্ময় সেনগুপ্ত তুলে ধরতে চেষ্টা করছেন। খাদ্য সংকটের চূড়ান্ত পরিচয় মেলে এই নাটকে স্ত্রীর আত্মহত্যা এবং ছেলের মৃত্যুতে। মন্বন্তরের নির্মম বলিস্বরূপ এই দুটি মৃত্যু নাটকের করুণ রস সৃষ্টি করতে সাহায্য করেছে। আমরা এই নাটকের মধ্য দিয়ে মানুষের খাদ্যাভাব, পীড়িত হওয়ার চিত্র এবং অভাব অনটনের মধ্য দিয়ে মানুষ শেষ পর্যন্ত মৃত্যুর পথকে বেছে নিচ্ছে কোনো রাস্তা না পেয়ে। এরকম হাজার হাজার মানুষের মৃত্যু নানাভাবে হয়েছে। নাট্যকাররা দু একটি চরিত্রের মধ্য দিয়ে সেই কাহিনীকে তুলে ধরে সমাজের প্রতিনিধি চরিত্র হিসেবে তাদেরকে ব্যবহার করেছেন। সেই সময়কালের কথাকে তুলে ধরতে চেষ্টা করছেন। অভাব অনটন, দুর্ভিক্ষ, পীড়িত মানুষের দুরবস্থার চিত্র। যাই হোক, এমনিভাবে অতি সংক্ষেপে আমি বাংলা নাটকে মন্বন্তরের কথাগুলোকে খুব সংক্ষেপে বললাম। হয়তো হড়বড়িয়ে অনেকগুলো কথা বললাম। আপনারা কতটা বুঝলেন, ছাত্রছাত্রী কতটা বুঝলো জানি না। ভুল ত্রুটি যা হলো অবশ্যই এই ভার্চুয়াল ক্লাসের মধ্যে দূর থেকে বসে বলার মধ্যে সে বিষয়টা আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। নমস্কার। আজকের আলোচক প্রফেসর ডক্টর তপন মণ্ডল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, মহামারী ও বাংলা নাটক বিষয়ে যে তথ্যপূর্ণ আলোচনা করেছেন, যেভাবে সরল, সুন্দর ও প্রাঞ্জলভাবে উপস্থাপন করেছেন, তাতে আমরা সবাই ঋদ্ধ। নানান কাজে সদাব্যস্ত ডক্টর মণ্ডল আমাদের এ ধরনের সুন্দর আলোচনা উপহার দেওয়ায় আমরা তাঁকে বাংলা বিভাগ ও IQAC এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও হার্দিক অভিনন্দন। ডক্টর মণ্ডল খুব সুন্দরভাবে যুদ্ধ ও মন্বন্তরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও মারি মন্বন্তরের কারণ উপস্থাপন করে বাংলা নাটক অবলম্বনে মানুষের করুণ মর্মন্তুদ চিত্র উদ্ঘাটন করে ইতিহাসকে জীবন্ত ও সত্যচিত্র করে তুলেছেন। দেখিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ঘটিত দুর্ভিক্ষ বা 50-এর মন্বন্তর যতটা না প্রাকৃতিক, তার চেয়ে বেশি মনুষ্য সৃষ্ট। তদানীন্তন ইংরেজ শাসকের অনুদারতা ও কালোবাজারি শ্রেণী
মজুদদার, আড়তদার, জোতদার প্রভৃতি স্বার্থবাজ মুনাফালোভী মানুষের কারণে সৃষ্টি হয়েছিল এই মন্বন্তর। অসাধু ব্যবসায়ীরা পরম আনন্দে দুর্ভিক্ষ কবলিত মানুষের অবশিষ্ট রক্ত শোষণ করেছে। এক মুঠো ভাত বা একটু ফ্যানের জন্য বুভুক্ষিতের দল কাতর স্বরে দ্বারে দ্বারে ভিক্ষা করেছে। অর্থবাজ মানুষের অর্থলোলুপতার সঙ্গে সঙ্গে নারী লোলুপতার কুৎসিত দিকটিও আর অপ্রকাশ থাকেনি। আলোচক দেখিয়েছেন দুর্ভিক্ষের করাল ছায়াময় ঘোরতর দুর্দিনে মানুষের হৃদয় যন্ত্রণাকে ভাষা দিয়েছেন বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ নাট্যকার। দৃষ্টান্তস্বরূপ তিনি উল্লেখ ও আলোচনা করেছেন বিজন ভট্টাচার্যের আগুন, জবানবন্দি, নবান্ন নাটক, তুলসী লাহিড়ীর ছেঁড়া তার, দুঃখের ইমান নাটক, দিগীন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দীপশিখা প্রভৃতি নাটক। বিজন ভট্টাচার্যের আগুন, জবানবন্দি ও নবান্ন এই নাটক তিনটিকে একসঙ্গে বলা যায় মন্বন্তর ট্রিলজি। এই ট্রিলজি অবলম্বনে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মারিমড়কের করাল চিত্র উদ্ভাসিত করেছেন। দেখিয়েছেন আগুন আসন্ন দুর্ভিক্ষের আগমনী, জবানবন্দি দুর্ভিক্ষের করাল গ্রাসের প্রতিক্রিয়ার ছবি এবং নবান্ন মর্মন্তুদ দুর্ভিক্ষের করুণ চিত্র ও দুর্ভিক্ষের বিরুদ্ধে উদ্দীপ্ত প্রতিরোধের কাহিনী। জবানবন্দির স্বপ্ন কল্পনা নবান্ন নাটকে রূপান্তরিত হয়েছে সংঘবদ্ধতায়, প্রতিরোধে ও সংগ্রামে। নবান্ন নাটকে পঞ্চম দৃশ্য পর্যন্ত মন্বন্তরের মহামড়কের হাহাকার দেখানো হয়েছে। অখাদ্য কুখাদ্য খেয়ে মহামড়কে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। নাট্যকার দেখিয়েছেন ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার খাওয়ার জন্য কুঞ্জ ও কুকুরের তীব্র লড়াই। বাঁচার লড়াইয়ে শেষ পর্যন্ত মানুষ ও কুকুর একাকার, সমপর্যায়ে। মানবতার চরম অপমান, এর চেয়ে আর বেশি কিছু হতে পারে কি? ডক্টর মণ্ডলের এমন তথ্যপূর্ণ অনন্য উপস্থাপনার জন্য তাকে আর একবার ধন্যবাদ জানাই। প্রভূত কর্মব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তী মহাশয়কে। এই আলোচনার আয়োজনে তিনি সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন। তাঁরই সক্রিয় ও নিরলস কর্মতৎপরতায় শুধু এই কলেজের বাংলা বিভাগ নয়, কলেজের অন্যান্য বিভাগও এই লকডাউনের পরিবেশে নানান রকম কর্মকাণ্ড করে চলেছে। বিশেষ কৃতজ্ঞতা জানাই এই কলেজের IQAC এর কনভেনর ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর চৈতালি চৌধুরী মহাশয়াকে। তিনি সদা সর্বদা যে কোনো প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাই এই কলেজের সমস্ত বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাকে। তারা আমাদের প্রতিনিয়ত উৎসাহের ও প্রেরণার ভাণ্ডার। ধন্যবাদ জানাই বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরিন্দম গোস্বামী মহাশয়কে। তিনি সদা সর্বদা বিভাগের সকলের সঙ্গে সহৃদয়তায়, বন্ধুত্বপূর্ণ ব্যবহারে
এই সমস্ত কর্মকাণ্ডের দক্ষ কাণ্ডারীর ভূমিকা পালন করে চলেছেন। ধন্যবাদ জানাই বাংলা বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকাকে। তারা মিলিত পরামর্শে নিয়মিতভাবে একটি অনুষ্ঠান কুসুমের ডালি সাজিয়ে চলেছেন। ছাত্রছাত্রীরা ছাড়া আমাদের এই বক্তৃতামালা প্রাণ পেত না। মূলত তাদেরই উদ্দেশ্যে, তাদেরই আগ্রহ ও কৌতূহল নিবৃত্তির জন্য এই পরিকল্পনা। তাদেরকে জানাই আমাদের আন্তরিক আদর ও প্রাণভরা ভালোবাসা। ধন্যবাদ জানাই সকল শ্রোতৃবৃন্দকে, যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান শুনে অনুষ্ঠানের সাফল্য দিয়েছে। সকল শ্রোতামণ্ডলী ও আয়োজকদের এবং অনুপ্রেরণাকারীদের আর একবার ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।